আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। পড়া শুরু করার আগে আমি তোমাদের কিছু ছবি দেখাতে চাই। সবাই একটু মন দিয়ে ছবিগুলো দেখো। সবাই কি ছবিটি দেখে বুঝতে পারছো এটি কিসের ছবি? এটি হচ্ছে পাটের ছবি। দেখো পাট গাছ থেকে আঁশ বের করে ধুয়ে রোদে শুকাচ্ছে, শুকানোর পরে পাটের আঁশের এই অবস্থা। এর পরের ছবিটি দেখো। এই ছবিটি দেখে সহজেই সবাই বুঝতে পারছো এটি চায়ের ছবি। চা বাগান, দেখো শ্রমিকরা চা পাতা তুলছে, সেটা মেশিনের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়াজাত হয়ে আমরা যে চা পান করি সেই চা। এর পরের ছবিটি হচ্ছে তামাক গাছের ছবি। তাহলে বলতো আজকে আমাদের পড়ার বিষয়বস্তু কি? আমাদের আজকের পড়ার বিষয়বস্তু অধ্যায় 4-এর পাঠ 3, পাট, চা ও তামাক। আজকের পড়াটুকু তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 34 এবং 35 পৃষ্ঠায় খুঁজে পাবে। আশা করছি তোমরা সবাই বই এবং খাতা নিয়ে রেডি আছো। তাহলে আমি শুরু করি। যেসব কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে। খেয়াল করো, আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। এই লাইনটি দিয়ে প্রশ্ন হবে। এই পড়াটুকু অর্থাৎ এই অংশটুকু পড়ার পরে আমি তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিব, তখন তোমরা কোশ্চেন গুলো দেখে দেখে খাতায় লিখে নেবে। পাট হলো আমাদের প্রধান অর্থকরী ফসল। বিশ্বে ভারতের পরে বাংলাদেশেই সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। বিশ্বে ভারতের পরে অর্থাৎ পাট উৎপাদনে ভারত হচ্ছে বিশ্বে বা পৃথিবীতে প্রথম, আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় অবস্থানে আছে পাট উৎপাদনে বাংলাদেশ। এ কারণে এখানে বলা হয়েছে বিশ্বে ভারতের পরে বাংলাদেশেই সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন হয়। অর্থাৎ বাংলাদেশের সব অঞ্চলে কম বেশি পাট উৎপন্ন হয়, তবে সর্বাধিক বা সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায়। পাটকে সোনালী আঁশ বলা হয়। পাট দিয়ে রশি ও চটের থলে বা বস্তা তৈরি হয়। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমাদের জলবায়ু পাট চাষের জন্য বিশেষ উপযোগী। খেয়াল করো, এই অংশটুকুতে আমি অনেকগুলো শব্দ, অনেকগুলো লাইন আন্ডারলাইন করেছি। তোমরা দেখে দেখে আন্ডারলাইন করবে। এই লাইনগুলো দিয়ে প্রশ্ন হবে। আমি তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, অর্থকরী ফসল কাকে বলে? প্রথমেই যে লাইনটি আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছিলাম ওই লাইনটি হবে এই প্রশ্নের উত্তর। যেসব কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় অথবা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে। 2 নম্বর প্রশ্ন, আমাদের প্রধান অর্থকরী ফসল কোনটি? এই লাইনটিও আমরা দাগিয়েছি, সেখানে তোমরা আনসার খুঁজে পাবে। আমাদের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। 3 নম্বর প্রশ্ন, পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? এটার আনসার হবে পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। অথবা এই প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে বিশ্বে কোন দেশের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? তখন আনসার হবে ভারতের পরে। অথবা
বিশ্বে ভারতের পরে কোন দেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? তখন আনসার হবে বাংলাদেশে। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন কোন জেলায় পাট বেশি উৎপন্ন হয়? তোমরা বইটি খেয়াল করো, এই প্রশ্নের আনসারও তোমরা বইতে খুঁজে পাবে, আমরা দাগিয়েছি। সেটা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন হয়। 5 নম্বর প্রশ্ন, সোনালী আঁশ বলা হয় কোনটিকে? এটার আনসার হবে সোনালী আঁশ বলা হয় পাটকে। 6 নম্বর প্রশ্ন, পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? তোমাদের সুবিধার জন্য এই প্রশ্নের উত্তরটি আমি লিখে দিয়েছি, তোমরা দেখে দেখে উত্তরটুকু খাতায় লিখে নেবে। পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাই পাটকে সোনালী আঁশ বলা হয়। চটের থলে বা বস্তা কি দিয়ে তৈরি হয়? এই প্রশ্নের উত্তর হবে চটের থলে বা বস্তা পাট দিয়ে তৈরি হয়। চলে যাচ্ছি পরের অংশে, চা। বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয়, তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে। বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। চায়ের অংশটুকু থেকেও আমি কিছু লাইন দাগিয়েছি, তোমরা দেখে দেখে দাগিয়ে নিবে। এই লাইনগুলো দিয়ে প্রশ্ন হবে, আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি। যেহেতু পাট অংশ থেকে আমরা 7টি প্রশ্ন দিয়েছি, প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি এখানে 8 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করেছি। বাংলাদেশের কোথায় চা বেশি উৎপন্ন হয়? দেখো বইতে আমরা দাগিয়েছি বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয়। 9 নম্বর প্রশ্ন, বর্তমানে বাংলাদেশের কোথায় চা চাষ হচ্ছে? এই প্রশ্নের উত্তরও তোমরা খুঁজে পাবে। দেখো বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলায় চা চাষ হচ্ছে। 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশের 2টি রপ্তানিযোগ্য দ্রব্যের নাম লিখো। পাটের অংশ আমরা পড়েছি যে পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, আবার এই চা অংশ আমরা পড়েছি চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাহলে বাংলাদেশের 2টি রপ্তানিযোগ্য দ্রব্যের নাম হবে পাট এবং চা। এরপর আমরা চলে যাচ্ছি তামাক অংশে। বাংলাদেশের অনেক অঞ্চলে তামাক চাষ হয়, তবে রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয়। সিগারেট ও বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা হয়। বাংলাদেশে উৎপন্ন তামাকের বেশিরভাগ রপ্তানি করা হয়। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে তুলা, রেশম, সুপারি ও রাবার উল্লেখযোগ্য। খেয়াল করো, তামাক অংশে আমি কিছু লাইন আন্ডারলাইন করেছি, এই লাইনগুলো দিয়ে প্রশ্ন হবে, আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি। 11 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন জেলায় তামাকের চাষ বেশি হয়? খেয়াল করো, এই লাইন আমরা বইতে দাগিয়েছি। বাংলাদেশের রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয়। কি তৈরিতে তামাক ব্যবহার করা হয়? দেখো এখানে আমরা দাগিয়েছি সিগারেট ও বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা হয়। তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তরও বইতে আছে, খেয়াল করো। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। এই ছিল আমাদের পাট, চা ও তামাক সংক্রান্ত তথ্য। চলে যাচ্ছি আমরা 35 পৃষ্ঠায়। ক নাম্বার, এসে বলি মানুষ তাদের দৈনন্দিন জীবনে অর্থকরী ফসলজাত বিভিন্ন পণ্য কিভাবে ব্যবহার করে তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। প্রথমেই পাট।
পাট হচ্ছে এক ধরনের তন্তু বা আঁশ যা পাটজাত বিভিন্ন পণ্য যেমন দড়ি, ব্যাগ, চটের থলে বা বস্তা, কার্পেট, শাড়ি ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। গ্রাম অঞ্চলে পাট কাঠি বা পাট খড়ি বলা হয়, এটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ মাটির চুলায় অনেক সময় পাট খড়ি দিয়ে রান্না করা হয়। আবার অনেকেই এই পাটের কাঠি বা পাট খড়িকে ঘরের বেড়া হিসেবে ব্যবহার করে। এরপরে হচ্ছে চা। চা হচ্ছে এক ধরনের পানীয়, চা পাতা থেকে মানুষ এই পানীয় তৈরি করে থাকে, অর্থাৎ আমরা যে চা পান করি সেটা চা পাতা থেকে তৈরি করা হয়। খ নাম্বার, এসো লিখি। পাশের পৃষ্ঠা থেকে তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করো, অর্থাৎ 34 পৃষ্ঠায় আমরা যে তথ্য পড়েছি সেই তথ্য থেকে এই ছকটি পূরণ করতে হবে। প্রথমে আছে পাট, তারপরে আছে চা। পাট কি কাজে ব্যবহার করা হয়, পাট কোথায় উৎপন্ন হয়, এরপরে লিখতে হবে চা কি কাজে ব্যবহার করা হয় এবং চা কোথায় উৎপন্ন হয়। তোমাদের সুবিধার জন্য এই ছকটিও আমি পূরণ করে দিয়েছি, তোমরা দেখে দেখে লিখে নিবে। পাট কি কাজে ব্যবহার করা হয়, পাটজাত পণ্য তৈরিতে পাট ব্যবহার করা হয়। পাট কোথায় উৎপন্ন হয়, বাংলাদেশের প্রায় সব অঞ্চলে পাট উৎপন্ন হয়। চা, চা কি কাজে ব্যবহার করা হয়, চা পানীয় হিসেবে ব্যবহার হয়। চা কোথায় উৎপন্ন হয়, চা সিলেট, চট্টগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড় জেলায় উৎপন্ন হয়। গ নাম্বার, আরো কিছু বলি। মাছ আমাদের দেশের আরেকটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। এদেশের মোট কৃষিজ আয়ের প্রায় 23% আয় হয় মাছ থেকে। এদেশের রপ্তানিকৃত মাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হিমায়িত চিংড়ি এবং হিমায়িত অন্যান্য মাছ। হিমায়িত মানে হচ্ছে বরফজাত করে বা গুদামজাত করে একদম ফ্রিজিং করে যে মাছগুলো বিদেশে রপ্তানি করা হয়। খেয়াল করো, এখান থেকে আমি কিছু লাইন আন্ডারলাইন করেছি, এই লাইনগুলো দিয়েও অনেক সময় প্রশ্ন হতে পারে। যেমন সেকেন্ড লাইন দিয়ে প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের মোট কৃষিজ আয়ের শতকরা কত ভাগ মাছ থেকে আয় হয়, তখন আনসার হবে 23% বা শতকরা 23 ভাগ। রপ্তানিকৃত, এর পরের লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে রপ্তানিকৃত মাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি, তখন আনসার হবে রপ্তানিকৃত মাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হিমায়িত চিংড়ি এবং হিমায়িত অন্যান্য মাছ। বাংলাদেশে কোথায় মাছ চাষ হয়, এই প্রশ্নের উত্তরটি আমি একটু পরে দিচ্ছি। খ নাম্বার দেখো, যাচাই করি, বাক্যটি সম্পূর্ণ করো। আমরা কৃষি পণ্য রপ্তানি করি কারণ ... এই বাংলাদেশে কোথায় মাছ চাষ হয় আর বাক্যটি সম্পূর্ণ করো, এই দুটো আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, তোমরা দেখে দেখে লিখে নিবে। বাংলাদেশে কোথায় কোথায় মাছ চাষ হয়, বাংলাদেশে সাতক্ষীরা, খুলনা, কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রামের সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রচুর চিংড়ি এবং কিছু সামুদ্রিক মাছের চাষ হয়। ঘ নাম্বার, আমরা কৃষি পণ্য রপ্তানি করি কারণ এ থেকে, অর্থাৎ কৃষি পণ্য রপ্তানি করা থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। আশা করি আজকের পড়াটুকু তোমাদের সবার ভালো লেগেছে এবং তোমরা সবাই বুঝতে পেরেছো। আর নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে আশা করছি আজকে আমরা যতটুকু পড়েছি ততটুকু তোমরা বাসায় কমপ্লিট করবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।